ডাক্তারের চেম্বার থেকে নিরাশ হয়ে বের হতে হলো অপু ইভাকে। চেম্বারের সামনে দাঁড়িয়ে ইভা বলল, আমাদের 9 বছর হলো বিয়ে হয়েছে, অসংখ্য ডাক্তার দেখিয়েছি, সব ডাক্তারের একই কথা, আমার সমস্যার কারণে আমি কখনো সন্তানের মা হতে পারবো না। ডাক্তার তো বারবার বলেছে তোমার কোনো সমস্যা নেই, তাহলে এবার অন্তত বিয়েটা করো। অপু মুচকি একটা হাসি দিয়ে বলল, বাসায় চলো, এই বিষয়টা নিয়ে বাসায় বসে আলোচনা করা যাবে। ইভার কোনো কথা বলল না, দুজনে মেডিকেল থেকে বের হয়ে আসলো। উঠতে বসতে ইভাকে শাশুড়ি মমতাজ বেগমের কথা শুনতে হয়। নীরবে সব সহ্য করে, শুধু অপুকে ভালোবাসে বলে। মমতাজ বেগম আজও মুখ বাঁকিয়ে বলল, মৃত্যুর আগে মনের আশাটা একটু পূর্ণ করার চেষ্টা করো, অপুকে বোঝাও, একটা নাতি নাতনির মুখ অন্তত দেখাও। ইভা বলল, আম্মা আপনাকে আবারও বলছি, এই কথাটা আমাকে না বলে আপনার ছেলেকে বলুন, আপনি আপনার ছেলেকে একটু বোঝান। আমি আমার বাবা মায়ের কসম খেয়ে বলছি, আপনার ছেলে যদি বিয়ে করতে চায় আমি হাসি মুখে দাঁড়িয়ে থেকে বিয়ে পড়িয়ে দিব। বলে ইভা খাবার টেবিলের সামনে থেকে বের হয়ে গেল। মমতাজ বেগম মনে মনে কি যেন ভাবলো, তারপর সেও স্থান ত্যাগ করলো। ইভা সিঁড়ি দিয়ে নামছে, এমন সময় বাড়িওয়ালা মোমিন খানের সাথে দেখা হয়ে গেল। মোমিন খানের আবার একটু আলুর দোষ ছিল, মেয়ে মানুষ দেখলেই সারা শরীরে সুরসুরি শুরু হতো। বিশেষ করে ইভার প্রতি তার একটু দুর্বলতা ছিল। ইভা মোমিন খানকে এড়িয়ে চলার চেষ্টা করত, কিন্তু নানান ছলে মোমিন খান ইভার সাথে কথা বলতে চাইতো, গল্প করতে চাইতো। আজও সিঁড়ির উপর দাঁড়িয়ে ইভাকে দাঁড় করিয়ে কথা বলতে চাইলো, কিন্তু ইভা সালাম বিনিময় করার পর আর একটা কথাও বলল না, চুপচাপ মোমিন খানের বকবক শুনছিল। তারপর আবার সালাম দিয়ে সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে গেল। বিষয়টা মোমিন খানের পছন্দ হলো না, ইভার আচরণে সে কষ্ট পেল, মনে মনে কি যেন ভাবলো। তারপর আবার উপরে ওঠা সিঁড়িতে পা রাখলো। কিছুদিন পর মমতাজ বেগম তার ছেলে বোনের বাড়িতে বেড়াতে যাবে। শাশুড়িকে বিদায় জানাতে দরজার সামনে আসলো। এমন সময় বাসার ভেতরে প্রবেশ করলো ইভা চাচাতো বোন প্রিয়া ও ছোট ভাই ফাহিম। চাচাতো ভাই বোনকে দেখে ইভা তো সেই খুশি। প্রিয়া মমতাজ বেগমকে সালাম করলো, মমতাজ বেগমও খুশি হয়ে গেল। খুশি মনে বলল, বৌমা তোমার চাচাতো বোন তো দেখতে সেই সুন্দরী, মাশাল্লাহ, ওরাও আমাদের বাসায় বেড়াতে আসলো, আমিও জরুরি একটা কাজে আমার বোনের বাসায় যাচ্ছি, তা বৌমা একটু শোনো তো। বলেই ইভাকে ডাক দিয়ে মমতাজ বেগম ইভার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কি জানি বলল। তারপর হাসি মুখে বাসা থেকে বের হয়ে গেল। ইভাও তার চাচাতো ভাই ও বোনকে নিয়ে বেডরুমের ভেতরে প্রবেশ করলো। রাতে অপু অফিস শেষে বাসায় ফিরল। রুমের ভেতর ঢুকে প্রবেশ করতেই দেখলো ইভা মনমরা হয়ে বসে আছে। অপু বিছানার পাশে বসে জানতে চাইলো, কি হয়েছে, তোমার মন খারাপ কেন, আর তোমার চাচাতো ভাই বোন কোথায়? ইভা মুখ ভার করে বলল, চাচা এসে এক প্রকার জোর করে ওদের নিয়ে গেছে, আগামীকাল নাকি প্রিয়াকে পাত্রপক্ষ দেখতে আসবে, পছন্দ হলেই বিয়ে, কিন্তু প্রিয়া যেতে চায়নি, ও খুব কান্নাকাটি করেছে। অপু বলল, তা তুমি চাচাকে বুঝিয়ে বলনি? চাচা আমার কথা শুনলো না। আচ্ছা বুঝতে পেরেছি, এজন্য তোমার মন খারাপ। মন খারাপ না করে চলো আমরা সকলে গিয়ে বুঝিয়ে দেখি প্রিয়ার বিয়েটা বন্ধ করা যায় কিনা। অপুর কথা শুনে প্রিয়ার মুখে হাসি ফুটলো। সকালবেলা কলিং বেলের আওয়াজে অপুর ঘুম ভাঙলো। বিছানা থেকে উঠে রুম থেকে বের হয়ে গেল। মেইন দরজা খুলতেই প্রিয়া কান্না করতে করতে বাসার ভেতরে ঢুকলো। দৌড়ে বেডরুমের দিকে চলে গেল। অপু অবাক হয়ে গেল, পেছন পেছন বেডরুমের দিকে পা বাড়ালো। রুমের ভেতর ঢুকে অপু দেখলো ইভাকে জড়িয়ে ধরে প্রিয়া কান্না করছে। অপু জানতে চাইলো কি হয়েছে। ইভা বলল, একজন মাতাল বয়স্ক লোকের সাথে জোর করে চাচা ওকে বিয়ে দিতে চাইছে, তাই পালিয়ে এসেছে। আচ্ছা কান্নাকাটি করো না, আমাদের এখানে কিছুদিন থাকুক, তারপর দেখা যাক কি হয়। এক সপ্তাহ পর অপু ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। অপুর মা মমতাজ বেগম ও ইভা ড্রয়িং রুমে এসে পাশের সোফায় বসলো। মমতাজ বেগম হঠাৎ অপুর হাতটা নিয়ে তার মাথার উপর রেখে বলল, আমার মাথার উপর হাত দিয়ে কসম কর, আমি একটা জিনিস তোর কাছে চাইবো, সেই জিনিসটা তুই আমাকে দিবি। অন্য পাশ থেকে ইভা অপুর পায়ের উপর পড়ে পা ধরে বলল, তোমার কাছে জীবনে যা চেয়েছি তুমি তাই দিয়েছো, আজ তোমার কাছে জীবনের শেষ চাওয়াটা চাইতে এসেছি, তুমি যত সময় আমার চাওয়াটা পূর্ণ না করবে তত সময় আমি তোমার পা ছাড়বো না। অপু দুজনের এমন কর্মকাণ্ড দেখে ঢাবা জায়গা খেয়ে গেল, কি বলবে কিছুই বুঝতে পারছে না। মমতাজ বেগম বলল, কথা দে তুই আমাকে সেই জিনিসটা দিবি। অপু বলল, মা তুমি যদি আমার কলিজাটা চাও তাও আমি দিতে প্রস্তুত আছি, আর ইভা তোমাকে আমি অনেক ভালোবাসি, মন খুলে বলো তুমি আমার কাছে কি চাও, তোমার কি চাওয়া আজ আমি পূর্ণ করব। মমতাজ বেগম বলল, আমি দাদি হতে চাই। ইভা বলল, আমি মা হতে চাই। অপু একটা মলিন হাসি দিয়ে বলল, তোমরা জানো এটা কোনোদিন আর সম্ভব না, তারপরও কেন এমন একটা আবদার করলে? মমতাজ বেগম বলল, পৃথিবীতে অসম্ভব বলে কোনো জিনিস নেই, আমরা সিদ্ধান্ত নিয়েছি তোর সাথে প্রিয়াকে বিয়ে দিব। কথাটি শুনে চমকে উঠে দাঁড়িয়ে গিয়ে বলল, অসম্ভব মা, তুমি এসব কি বলছো? ইভা বলল, মা যা বলছে সত্য বলছে, আমি চাই আমার বোন আমার ঘরে আমার সাথে থাকুক, কিন্তু প্রিয়া। মমতাজ বেগম বলল, বিয়াই বিয়েতে রাজি আছে। অপু মা আর স্ত্রীকে বোঝাতে চাইল, কিন্তু কোনোভাবেই দুজনকে বোঝাতে পারল না। শেষ পর্যন্ত প্রিয়াকে বিয়ে করতে রাজি হলো। বিয়ের 2 মাস পরের ঘটনা, হঠাৎ প্রিয়া বেসিনের সামনে এসে বমি করতে লাগলো। অপুর মা পেছন থেকে এসে প্রিয়াকে ধরে তুললো। অপুর মা বড় বৌমা বলে ডাক দিল। এমন সময় ইভা ও অপু দৌড়ে রুম থেকে বের হয়ে এসে এমন অবস্থা দেখে জানতে চাইলো কি হয়েছে। মমতাজ বেগম বলল, খুশির খবর, আমি দাদি হতে যাচ্ছি। ইভা যেন রাজ্যের খুশি হয়ে গেল, হাসি মুখে বলল, আমি মা হব। প্রিয়া মুখটা কালো করে বলল, তুই মা হবি না, মা আমি হব। প্রিয়ার মুখে এমন কথা শুনে সবার মুখটা কালো হয়ে গেল। প্রিয়া বেসিনের সামনে থেকে রুমের দিকে চলে গেল। ইভা প্রিয়ার কথায় ভীষণ কষ্ট পেল, তারপরও হাসি মুখে বলল, ছোট মানুষ তাই হয়তো ভুলে বলে ফেলেছে। কিন্তু অপুর কাছে বিষয়টা স্বাভাবিক মনে হলো না, তাই অপু প্রিয়ার রুমের দিকে চলে গেল। প্রিয়ার সামনে গিয়ে জানতে চাইলো, তুমি এমন ভাবে ইভাকে কষ্ট দিয়ে কেন কথা বললে? প্রিয়া চিৎকার করে বলল, আমি বিয়ের আগে বাজে মেয়ে ছিলাম, আমার শত শত প্রেমিক পুরুষ ছিল, এই আজে বাজে কথাগুলো তোমার বড় বউ আমার নামে লোকজনের কাছে বলে বেড়াচ্ছে। কথাটি শুনে ইভা দৌড়ে এসে অপুর পাশে দাঁড়িয়ে বলল, মিথ্যা কথা, আমি এমন কোনো কথা কারো কাছে বলিনি। অপু বলল, আমিও বিশ্বাস করি না ইভা এ ধরনের
মনের কথা বলতে পারে। প্রিয়া উত্তেজিত হয়ে বলল, তার মানে কি আমি মিথ্যা বলছি? এক কথায় দু কথায় প্রচন্ড তর্কাতর্কি, ঝগড়াঝাটির সৃষ্টি হলো। ইভা হুঙ্কার ছেড়ে বলল, আমি শান্তি চাই, শান্তি। মেনে নিলাম সব দোষ আমার, তোমরা ভালো থেকো বলে ইভা রুম থেকে বের হয়ে গেল। অপু বলল, কাজটা কি ঠিক করলে? বারবার নিষেধ করার পরও তুমি মিথ্যা অপবাদ দিয়েই যাচ্ছ। তাহলে তুমি শিওর হলে দোষটা আমার? আবেগ দিয়ে বিবেচনা না করে বিবেক দিয়ে যদি বিবেচনা করতে, তাহলে অন্তত আমাকে দোষী করতে পারতে না। আর যে আমার নামে বদনাম রটাচ্ছে তার সাপোর্ট করতে না। তোমাদের এই যন্ত্রণা আর ভালো লাগে না বলেই অপু রুম থেকে বের হয়ে গেল। এমন সময় ইভা একটা ব্যাগ নিয়ে মেন দরজার সামনে আসতেই অপুর সাথে সামনাসামনি দেখা হয়ে গেল। তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি, তোমাদের পথের কাঁটা আর থাকবে না বলে ব্যাগটা হাতে নিয়ে রওনা দিল। অপু ইভার হাতটি ধরে টান দিয়ে পাশে দাঁড় করিয়ে বলল, যা হয়েছে এখানে ইতি টানো, যাও রুমে যাও। না, আমি চলে যাব, যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। ইভা, আমি বলছি তুমি রুমে যাও। ইভা কান্না করতে করতে বলল, আমি যদি অপরাধী হয়ে থাকি তাহলে এই অপরাধী মানুষটা কেন তোমাদের সাথে থাকবে? এমন সময় প্রিয়া এসে বলল, ঢং করে ঢং, বারবার কান্নাকাটি করে ইমোশনাল ব্ল্যাকমেল করে। দুই বউয়ের রেশারেশি দেখে অপুর মেজাজ গরম হয়ে গেল। উত্তেজিত হয়ে মেইন দরজার সাথে মাথায় কয়েকটা আঘাত করলো। ইভা চিৎকার দিয়ে অপুকে জড়িয়ে ধরল। প্রিয়া অস্থির হয়ে রক্তাক্ত কপাল হাত দিয়ে চেপে ধরে কান্না করতে লাগলো। অপু দুই স্ত্রীর হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেল। প্রিয়া ও ইভা তারাও ড্রয়িং রুমের ভেতরে প্রবেশ করলো। দুই স্ত্রী অস্থির হয়ে কাছে আসতেই অপু হুঙ্কার ছেড়ে বলল, তোমরা একজনও আমার কাছে আসবে না। আমার কপাল থেকে রক্ত ঝরবে, তারপর আমি মরে যাব, তাতেই হয়তো তোমাদের শান্তি হবে। প্রিয়া কান্না করতে করতে বলল, ওগো প্লিজ তুমি এভাবে কথা বলো না, চলো তোমার কপালে ব্যান্ডেজ করে দেই। ইভা কান্না করতে করতে বলল, তুমি কেন এমন পাগলামি করলে? তুমি কেন সেদিন পাগলামি করেছিলে? আমি তো বিয়ে করতে চাইনি, তাহলে প্রিয়াকে কেন সেদিন বাধ্য করেছিলে আমাকে বিয়ে করতে? আমি তো তোমাকে নিয়ে সুখে থাকতে চেয়েছি, আমি তো একবারও সন্তানের জন্য তোমাকে চাপ দেইনি, তাহলে আজ কেন অশান্তি সৃষ্টি করলে? আমি জানতাম দুই বোন নিয়ে এক ঘরে থাকাটা কোনোদিনও সুখের হতে পারে না। ইভা, আজ প্রমাণ পেয়েছো যে প্রিয়াকে তুমি